সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই। সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন, সেই দেশে তাকে 10 বছর ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস, তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই। তো নতুন করে কারা কাজ করবে? এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায়, সেই কারণেই তারা তাকে 10 বছর রেখেছিলেন। এবং সেখানে তিনি ট্রেন্ড আপ হয়েছেন। এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে। এই কথা তার না, এই কথা তাকে বলতে হবে। কারণ কি? এর কারণ তিনি যেই দিন উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন, সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরার পরে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই, বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্র্যাপ। সেই মেয়েকে দিয়ে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তাকে ধরা হয়েছে। ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সব কিছু তাদের শিখিয়ে দেওয়া, এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও সব কিছু তাদের হাতে আছে। সে চাইলেও এখান থেকে বের হইতে পারবে না। আচ্ছা, এখন এটা আপনাদের সামনে আমার কোনো প্রমাণ নেই, আপনাদের বিশ্বাস করারও দরকার নাই। এটা আমার আলোচনার বিষয় না আজকে। আমরা মনে করি 1975 সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায়, সেখানে নিয়ে 6 বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং 1981 সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয়। তারপর থেকে এই বাংলাদেশের যত অলক্ষী যা আছে সব কিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সবশেষ এই দেশটাকে ভারতের হাতে তুলেই দিয়েছিল শেখ হাসিনা, যার পুরো নজির আমরা গেল 15 বছরে দেখেছি। তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এবং সেটা মনে করার পেছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একদম সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য, এগুলো আমি খুঁজে তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুণ নিয়ে বলেছেন। ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চাই না। সংবাদ সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাদ এবং আহাদ সেখানে সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল, সেই বাসার ধরনটাও সেই বাসাতে গিয়েছিল, সেই বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসছে। আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি ঘটেছিল। আমার যতটুকু মনে পড়ছে 2016 সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলংয়ে সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলার কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে। সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু, তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম, যে বাড়িতে তিনি থাকেন। সেই বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি, যেটা বাংলো বাড়ি। আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি। সেই বাড়িতে তিনি থাকতেন, কিন্তু সেই বাড়ি থেকে আমি তাকে পাইনি। আমি যতটুকু মনে পড়ছে 12টা বা 1টা দিকে গিয়েছিলাম। তারপরে তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলার সরকারি কৌশলী যিনি রয়েছেন তার ইন্টারভিউ নেই এবং সরকারি আইনজীবী তিনি আমাদেরকে বলেছিলেন যেহেতু সালাউদ্দিন সাহেব ভারতে বিনা পাসপোর্টে তিনি অনুপ্রবেশ করেছেন, বিনা ভিসায় অনুপ্রবেশ করেছেন, সে কারণে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার সাজা হতে পারে সেই দেশে এবং ভারতের আইন অনুযায়ী তার 3 থেকে 5 বছরের সাজা হতে পারে। আহাদ যখন আইনজীবীর সাথে কথা বলে, সেই আইনজীবীও কিন্তু তাকে বলেছিল সাজা হবে। এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপর সাজা হলো না কেন সেটা জানে না। আহাদের কাছ থেকে শুনি আমরা। তারপরে আমরা যেটা দেখলাম, যখন এই মামলার রায় হলো তখন এই মামলাতে সালাউদ্দিন সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন, তাকে কোনো সাজা দেওয়া হয়নি। তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে এই মামলা যায়, সেই উচ্চ আদালতে সালাউদ্দিন সাহেব এই মামলার রায় তার পক্ষে ছিল। এই হচ্ছে অবস্থা। তারপরেও তার কোনো খুশি হয় নাই। আইনজীবী নিজেও জানেন না কেমনে হইল কি হইল। রাজকীয় জায়গায় তিনি থাকতেন, তো তিনার বেকসুর খালাস হয়ে গেল। আচ্ছা, খালাস যখন হইল, খালাস হওয়ার পরে কি হবে? ওই দেশের সরকার তো তারা রাখবে না ওইখানে, তাই না? তারা পাঠাই দেবে এই দেশে এবং না আসলেও তার কিন্তু সরকার কিন্তু আবার ফের তার বিরুদ্ধে কিন্তু চার্জ আনবে। তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন। ট্রাভেল পাস চাওয়ার পরে তাকে কিন্তু ট্রাভেল পাস দিয়েছিল সরকার এবং এটারও প্রমাণ আছে। শুনুন। ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আচ্ছা, সালাউদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নাই। ট্রাভেল পাস পেয়েছেন, ট্রাভেল পাস তিনি হাতেও নিয়েছেন। বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে গিয়েছে, জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন? সাংবাদিকদেরকে সে কি বলেছে শুনেন। বন্দিদশা থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি 9 বছর। এই জীবনকে আয়না ঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন। আচ্ছা, বাংলাদেশের সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে আমি দ্রুত দেশে ফিরতে চাই, আমি দেশে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, সেই নানান কথাবার্তা বলেছেন। ভারতীয় একজন সাংবাদিক, পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি এই ব্যক্তি, সম্ভবত আমি একটা ভিডিও পেয়েছি, তিনি সালাউদ্দিনের সাথে কথা বলেছিলেন। সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন চলেন আমরা সেটা একটু শুনি। তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান। আচ্ছা, বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই, ট্রাভেল পাসও নিয়েছেন, আবার বলছে ট্রাভেল পাস পাই নাই।
আমার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই। ভারত ওনার খুব পছন্দের একটা দেশ, উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে। মানে 10 বছর গুম ছিলেন, এরপর আরও কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন, এই জন্য উনি এখন দেশে আসবেন না। সবশেষ তিনি আবারও ট্রাভেল পাসের কথা বললেন যে আমাকে ট্রাভেল পাস দেওয়া হোক, দিলে আমি যাবো। এরা কিন্তু ট্রাভেল পাস নিয়েছেন তিনি। তো ট্রাভেল পাস নিলে সেটার আবার বাধ্যবাধকতা আছে যে সম্ভবত 6 মাসের ভেতরে বোধহয় সেটা দিয়ে যেতে হবে, বা 60 দিন অথবা 90 দিন, এরকম একটা আছে, সময়সীমা আছে। ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাভেল পাসটা ব্যবহার করতে হবে। তো তিনি কিন্তু করেন নাই। প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সব শেষে তিনি ট্রাভেল পাস নিয়ে তিনি চলে আসলেন। এতদিন আসেন নাই। যখনই 5 তারিখ শেষ হলো, সাথে সাথে তিনারে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল। তিনি ভারতের সরকারও কোনো কিছু বলে নাই, বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই, তিনি দেশে চলে আসলেন। দেশে আসার পরে তিনি কি করেছেন? প্রথম দিনই সালাউদ্দিনের গাড়িতে চড়ে, এস আলমের গাড়িতে চড়ে আপনার সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে। এরপরে তাকে শোকজ করা হলো। শোকজ করার পরে তিনি বললেন তিনি জানেন না, কিছু বুঝেন না ভাই, ওনারা যা আনতে গিয়েছে সে একটা গাড়িতে উঠেছেন, মানে ওনাকে কেউ একজন বলেছে আর চট করে উনি ওই গাড়িতে উঠে বসে পড়লেন, উনি কিচ্ছু জানেন না। এই বক্তব্য আপনারা দেখেছেন তিনার ব্যাপারে। উনি ছোট মানুষ, বাচ্চা ছেলে, উনি জানেন না কার গাড়িতে এসছেন, কিভাবে এসছেন। উনি মাপ চেয়েছেন, মানুষ মাপ করে দিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। এই যে বাসাটা গুলশানের বাড়ি নম্বর 1A, রোড 8, গুলশান 1, এই বাড়িটা উনি নিয়েছেন ইউনাইটেড হসপিটালের যে রাজা মিয়া আছে, এই আওয়ামী দালাল, তার কাছ থেকে তিনি গিফট নিয়েছেন এই বাড়িটা। আমি এই বাড়ির নাম্বার সব বলে দিলাম, যার খোঁজ নিয়ে দেখেন এবার। সেটা তাকে দেওয়া হচ্ছে এবং একজন ব্যক্তির মাধ্যমে, আমি তার নাম বলছি না বা কার কাছ থেকে শুনেছি সেটা আমি বলছি না, একজন ব্যক্তির মাধ্যমে তিনি 50 লাখ টাকা দেশে ঢোকার আগে রাজা মিয়ার কাছ থেকে নিয়েছেন, রাজা মিয়া দিয়েছেন। এগুলো নিয়ে বিস্তারিত অন্য আরেকদিন কথা বলবো। আজকে প্রথম পর্ব এই পর্যন্ত থাকুক। শুধু এইটুকু বলে রাখি, ইউনাইটেডের রাজা মিয়ার নামে 5টা হত্যা মামলা। রাজা মিয়ার নামে এই পর্যন্ত অনেকগুলো নিউজ হয়েছে। এই রাজা মিয়া, এই হাসিনার যেই আপনার বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতের যেই পাওয়ার প্ল্যান্টের সে একজন, তারপরে তারা কোনো কিছু বলে এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নেই। এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন। আর এস আলমের যত প্রপার্টি, যা কিছু করা দরকার সব কিছু উনি করছে, সেটা অলরেডি হয়েছে। আমি ওই কারণে ওইটার আলোচনা গেলাম, ওইটা নিয়ে বিশদ আলোচনা হবে পরের একটা পর্বে, এটা নিয়ে আমরা কথা বলবো। জাস্ট যেটা জানেন না কেউ সেটা বলে রাখলাম। গুলশানের বাড়ি নম্বর 1A, রোড 8, গুলশান 1, এটা রাজা মিয়ার ছিল। রাজা মিয়া তাকে গিফট করেছে, তার কাছ থেকে লিখে নিয়েছে। খোঁজ নিয়ে দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে, কার কাছ থেকে কার কাছে গিয়েছে, যা খোঁজ নেন। এই হচ্ছে অবস্থা। ইউনাইটেডের রাজা মিয়াকে সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে। এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারি নিয়েছে, যে কারণে তার কথাবার্তা সব কিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয়। আমাদের সমস্যাটা ওই জায়গাতেই। ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন, ভিডিও আছে, আল্লাহর রাস্তায় মাপ চান, আমরা মাফ করে দেবো। এখানে কেউ বাইতুল মোকাররমের ইমামতির জন্য দিতে আসে নাই, কি বলে ভাইবা দিতে আসে নাই, আমরা মাফ করে দেবো। আপনি পলিটিক্স করেন, আপনাদের মোটামুটি সব কটারই আলুর দোষ আছে, এটা লজ্জার কিছু নাই ভাই। বললেন সবারই আছে, ভিডিও কিন্তু সবারই আছে। সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি রয়ের কাছে আছে, বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও, আমরা সবাই মাফ করে দেবো। কারণ এই বুড়া যেই শালা যেই কটা আছে সব শালারই আলুর দোষ, এই সব শালার সব কটারই ভিডিও আছে। সো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না। তারেক রহমান বিএনপিকে নতুনভাবে নতুনদেরকে নিয়ে ঢালাওভাবে সাজাচ্ছে এই দলটাকে। আমরা বিশ্বাস করি যে তারা রয়ের কাছে বিক্রি হয় নাই, বা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে কিছু করাইতে পারবে না। এবং বিএনপির রাজনীতির সাথে যারা থাকে, বাংলাদেশের রাজনীতিতে যারা থাকবেন, সবার কাছে অনুরোধ, ভাই টুনটুনির ব্যাপারে সাবধান। আপনাদের কিন্তু এই আলুর দোষ এর কারণে কিন্তু আমরা পুরো দেশের মানুষ সাফার করব। আমরা বিএনপি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে ভারত যেন বিএনপিকে গ্রাস করতে হবে। কারণ বাংলাদেশ, আমরা যদি এখন রাজনীতিকরণের দিকে যাই, আমরা -2 এর দিকে যাই, এটাই দেশের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। অতএব আমাদেরকে বিএনপির উপরে ভরসা করতে হবে। সো বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে দেশের মানুষের ভাগ্য নিয়ে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। সেই কারণে আজকের পুরো ভিডিওটা। সালাউদ্দিন ভাই, আপনার নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক থাকবে, কোনো সমস্যা নেই। আপনি বিপদে পড়ছেন, আপনার কাছে অনুরোধ, হয় রাজনীতি থেকে সরে যান, অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি ভিডিও আছে, আমি আপনাদের সাথে মাপ চাচ্ছি, ভুল হয়ে গিয়েছে, আর ভুল করবো না। করলেও কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করবো। সাবধানে করেন, যেখানেই করেন সিপা চাপায় নিজের আওতার ভেতরে করেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। আমার মনে হয় বিএনপির যারা সালাউদ্দিনের হয়ে তারপরে
আমাদের ছবি দিয়ে ঝাড়ু মিছিল, জুতা মিছিল টিছিল করেছেন। ভাই আপনারা নিয়ে মানে আলোচনা করা, আপনার নিয়ে কথা বলার ওই সময় সুযোগ কোনোটাই নাই, সব বলাও যাবে না। আপনি ভাই ছাগলের 3 নম্বর কা বাচ্চা, আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না, আসবেও না। আপনার নেতারাও আপনি বাঁচাইতে পারবেন না। আপনি এগুলি করে চামচামি করে নিজের ওই আলু রুটি চাল টাল এই হাবিজাবি যেগুলো আসে, পিডিএফ কার্ডমার্ট, ভিজিএফ কার্ডমার্ট আছে না, এগুলো একটু ভাগ টাক পাবেন, চান্দাবাজি করার সুযোগ পাবেন, গার্মেন্টসের ঝুট মুট হাবিজাবি এগুলো নিতে পারবেন, এগুলি পাবেন। তো এগুলির জন্য আপনি আপনারটা করেন, কিন্তু আপনি যিনি বিএনপি করেন, আপনি যদি আমার শত্রু মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার। আপনি আমার বন্ধু মনে করেন, এটার জন্য আপনার যায় হাতে পায়ে যায় ধরবো, আমার দরকার নেই। কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে না। বিএনপিকে যারা ভুল পথে নিতে চায়, বিএনপিকে যারা ভারতের ক্রিয়ানক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায়, আমরা তাদের বিরুদ্ধে, এবং তাদের বিরুদ্ধে কথা বলেই যাও। এটার জন্য বিএনপির সব যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহর রাস্তা মাফ করে দেন, কিছু করার নেই। আমার এই জায়গায় আমি আমার বাপেরও ছাড়বো না ভাই। আমি জানি সালাউদ্দিন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখলে আমার নিজের ব্যক্তিগত অনেক সুবিধা হতো। আই গিভ এ শিট। এই জায়গায় কোনো জায়গা থেকে কেউ আমার এক চুলো নড়াইতে পারবে না। আল্লাহ হাফেজ।